হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমরা আলোচনা করব বায়োলজির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আপকামিং বিভিন্ন এক্সামের জন্য রেল, এনটিপিসি, এমনকি এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি এবং জিএনএম নার্সিংয়ের জন্য খুবই হেল্পফুল। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখানে পুরো কনসেপ্ট এমসিকিউ এর মাধ্যমে আলোচনা করব। তো দেখো, আজকে যে টপিক সেটা হচ্ছে কি অ্যানিম্যাল নিউট্রিয়েন্ট, অর্থাৎ কি প্রাণী পুষ্টি। অর্থাৎ এই প্রাণীদের পুষ্টি থেকে যে ধরনের পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেখো, এখানে বলছে প্রাণী পুষ্টি বলতে কোনগুলোকে বোঝানো হয়। সাধারণত প্রাণী পুষ্টি বলতে বোঝানো হয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল, এইগুলোকে। তাহলে একটা প্রোটিন মানে কি বললাম, যে পুষ্টি মানে খাবারের পুষ্টি কোনগুলো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেলস। তো এখানে মনে রাখবে এই যে দুটো অপশান রয়েছে এখানে, যে ভিটামিন এবং মিনারেলস, ভালো করে দেখো, এখানে যে দুটো অপশান আছে ভিটামিন এবং মিনারেলস, এই দুটো কিন্তু কি করে না, আমাদের শরীরে কিন্তু কোনো রকম শক্তি উৎপাদন করে না। এটাও পরীক্ষা জিজ্ঞেস করে যে নিচের কোনটি আমাদের শক্তি উৎপাদন করতে সাহায্য করে না, তখন আনসার হবে ভিটামিন বা মিনারেলস। আর বাকি যে তিনটে অপশান রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, বাকি যে তিনটে অপশান আছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটের মধ্যে তিনটেই কিন্তু আমাদের শরীরে কিন্তু শক্তি উৎপাদন করতে সাহায্য করে। এবার আরেকটা জিনিস মনে রাখবো, এই যে আমাদের শরীরে সবথেকে শক্তি উৎপাদন করে কে? সবথেকে শক্তি উৎপাদন করতে ব্যবহার করা হয়। দেখো, সবথেকে শক্তি উৎপাদন ক্ষমতা কার বেশি? পরীক্ষা যদি প্রশ্ন আসে সবথেকে শক্তি উৎপাদন ক্ষমতা কার বেশি, অবশ্যই আনসার হবে কি আমাদের ফ্যাট। ফ্যাটের সবথেকে শক্তি উৎপাদন করার ক্ষমতা বেশি। তারপরে রয়েছে কি কার্বোহাইড্রেট, তারপরে রয়েছে কি প্রোটিন। বোঝা গেল? কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে যে আমাদের শরীরে বেশিরভাগ শক্তি উৎপন্ন হয় কি থেকে, তাহলে আমাদের তখন আনসার হবে কি কার্বোহাইড্রেট। তখন আমাদের আনসার হবে কার্বোহাইড্রেট, তারপরে হবে আমাদের ফ্যাট, তারপরে হবে আমাদের প্রোটিন। বোঝা গেছে কি বললাম? তাহলে এখান থেকে এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, এখানে আমি পরিষ্কারভাবে বলা হয়েছে যে এনার্জি প্রডিউসার, অর্থাৎ আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে সবথেকে কে, সেটা মনে রাখতে হবে অবশ্যই কি কার্বোহাইড্রেট। আমাদের শরীরে সবথেকে বেশি এনার্জি উৎপাদন করে কে, সেটা হবে কার্বোহাইড্রেট। এটা কিন্তু মনে রাখতে হবে, সবথেকে বেশি করে কে? কার্বোহাইড্রেট। এবং আমরা বলেছি যে আমাদের শরীরে শক্তি উৎপাদন করে কে? কার্বোহাইড্রেট, প্রোটিন। কিন্তু আমাদের শরীর শক্তি উৎপাদন করার জন্য ব্যবহার করে সবথেকে বেশি কার্বোহাইড্রেট। তারপর দেখো প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে আমাদের শরীরের গ্রোথকে বৃদ্ধি করা, অর্থাৎ আমাদের শরীরকে গ্রোথ করা, বৃদ্ধি করা এর কাজ। এবং আমাদের শরীর যদি কোনো ক্ষয় হয়, অর্থাৎ আমরা রোগ হয়ে গেছে, আমি রোগান্বিত, আমি দুর্বল হয়ে গেছি, তখন কি করবে? এই প্রোটিন কিন্তু আমাদের শরীরকে মেরামত করতে সাহায্য করবে। তাই প্রোটিনকে বলা হয় বডি বিল্ডার। বডি বিল্ডার বলা হয় কাকে? প্রোটিনকে বলা হয় বডি বিল্ডার। তারপরে অপশানটা দেখো, এখানে বলা হচ্ছে মেটাবলিক রেগুলেটর। অর্থাৎ মেটাবলিক রেগুলেটর বলতে কি বোঝায়? আমাদের শরীরে বিভিন্ন বিপাকীয় কাজকর্ম চলে। যেমন হচ্ছে কি দেখো, যেমন হচ্ছে আমাদের শ্বসন চলতে পারে, যেমন হতে পারে আমাদের পুষ্টি, যেমন পৌষ্টিকতন্ত্র যেগুলো রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম, তারপর রয়েছে আমাদের রেচনতন্ত্র। এই সমস্ত বিভিন্ন কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে বা রেগুলেট করে কে? সেটা হচ্ছে ভিটামিন বা মিনারেলস। এই ভিটামিন মিনারেলস কিন্তু কোনো রকম শক্তি উৎপাদন করে না। এই জিনিসগুলো এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর এখানে দেখো নিচের টেবিল এখানে বলা হয়েছে, নিচের টেবিলে এখানে সুন্দর করে বলা হয়েছে কি দেখো, যে এখানে কিন্তু একটা ছক হচ্ছে, এই ছকটা তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। এখানে বলছে এনার্জি, অর্থাৎ ক্যালোরিফিক ভ্যালু কে সবথেকে বেশি উৎপন্ন করে? ফ্যাট। সবথেকে ক্যালোরিফিক ভ্যালু কার বেশি? সবথেকে ক্যালোরিফিক ভ্যালু সবথেকে বেশি ফ্যাটের। কত? 9 কিলো ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ কি 1 গ্রামে 9 কিলো ক্যালোরি কিন্তু শক্তি উৎপন্ন হয়। তারপর কার্বোহাইড্রেট থেকে কত হয়? 4, এবং প্রোটিন থেকেও 4। কিন্তু এখানে যদি অনুপাত বলা হয় তাহলে সব থেকে বেশি হবে কার? ফ্যাটের, তারপরে হবে কার্বোহাইড্রেট, তারপর হবে প্রোটিন। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো তোমরা একদম মুখস্থ করে রাখো, কারণ পরীক্ষায় পুরো সংখ্যা তুলেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে যে ফ্যাটের ক্যালোরিফিক ভ্যালু কত। তো আনসার হবে আমাদের 9, আর কার্বোহাইড্রেটের 4 এবং প্রোটিনের হচ্ছে 4।
আজকের আমাদের প্রথম কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে অবটেনিং ফুড ফ্রম ডেড অ্যানিম্যাল ইজ কল্ড। তো ইংরেজিতে কোশ্চেন বলে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তো প্রতিটা কোশ্চেনকে বাংলাতে সুন্দরভাবে বোঝানো হবে। অবটেনিং ফুড ফ্রম ডেড অ্যানিম্যাল ইজ কল্ড, অর্থাৎ যে সমস্ত প্রাণীরা মৃত প্রাণী থেকে তাদের নিজের পুষ্টি সংগ্রহ করে। কি বললাম? যে সমস্ত প্রাণীরা নিজেদের পুষ্টি সম্পন্ন করে মৃত প্রাণী থেকে, তাদেরকে কি বলা হয়? প্যারাসাইট। তারপর স্ক্যাভেঞ্জিং, স্ক্যাভেঞ্জার আর ডিকম্পোজার। ভালো করে জিনিসগুলো অপশানগুলো বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্যারাসাইট কারা? যারা সাধারণত অন্য অন্য জিনিসের ওপরে নির্ভরশীল, অর্থাৎ কি পরো নির্ভরশীল, তাদেরকে বলা হয় প্যারাসাইট। যেমন আমি বলতে পারি স্বর্ণলতা। স্বর্ণলতা কি নিজেরা তো খাবার তৈরি করতে পারে না, ও কী করে? অন্যের শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে, তাই এটা হচ্ছে কি প্যারাসাইট। এবার চলো স্ক্যাভেঞ্জিং। স্ক্যাভেঞ্জিংটা কি? দেখো, স্ক্যাভেঞ্জিংটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, মানে শকুন দেখেছো। শকুন কী ধরনের খাবার খায়? শকুন খায় কি মৃত বিভিন্ন প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। তাহলে ওদের যে মানে পুষ্টিচক্র, তাদেরকে বলা হয় কি স্ক্যাভেঞ্জিং বলা হয়। আর স্ক্যাভেঞ্জার কাকে বলা হয়? ওই সমস্ত শকুনদেরকে বলা হয় কি স্ক্যাভেঞ্জার। শকুনকে বলা হয় স্ক্যাভেঞ্জার, তাদের পুষ্টিচক্রকে বলা হয় স্ক্যাভেঞ্জিং। আর ডিকম্পোজার কারা? ডিকম্পোজার হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। যেমন আমরা বলতে পারি, একটা প্রাণী যদি মরে যায়, তাহলে সেই প্রাণীটা মাটিতে দেখবে কিছুদিন পরে মিশে যায়। এটার মেন কারণ হচ্ছে ডিকম্পোজারের জন্য, অর্থাৎ অর্থাৎ মৃত উদ্ভিদটাকে ছোট ছোট অণুতে ভেঙে ফেলে, দিয়ে মাটির সঙ্গে মিশে যায়। এটা হচ্ছে ডিকম্পোজারের কাজ, যেটাকে আমরা ব্যাকটেরিয়া বলি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন বি, স্ক্যাভেঞ্জিং হবে এটা আমাদের সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্ক্যাভেঞ্জার, অর্থাৎ এখানে নিচের কোনটি স্ক্যাভেঞ্জারের উদাহরণ বলা হয়েছে। অপশানগুলো দেখো ভালো করে, যে অপশান এ এবং বি বলা হয়েছে কি ফক্স এবং কি বলা হয়েছে টাইগার। কি বলে? ফক্স এবং টাইগার। এখানে দেখো, ফক্স এবং টাইগার কি, এরা কিন্তু নিজেদের খাবার কিন্তু এরা নিজেরাই কিন্তু শিকার করে সংগ্রহ করে, তাই এদেরকে বলা হয় কি মাংসশাসী, অর্থাৎ কার্নিভোরাস বলা হয়। ইংরেজিতে বলা হয় কার্নিভোরাস, বাংলাতে বলা হয় মাংসশাসী, অর্থাৎ এরা নিজেদের খাবার নিজেরাই কিন্তু শিকার করে খায়। আর হিউম্যানকে কি বলা হয়? ওমিনিভোরাস, অর্থাৎ এরা হচ্ছে কি সর্বভুক প্রাণী। হিউম্যান হচ্ছে ওমিনিভোরাস বা সর্বভুক প্রাণী। আর ভালচার, যেটাকে আমি ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় শকুন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্ক্যাভেঞ্জার, অর্থাৎ এরা মৃত প্রাণী খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ এটা হচ্ছে কি ভালচার। অপশন ডি হবে আমাদের এটার সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ওমিনিভোরাস। তো ওমিনিভোরাস কথার মানে কি? সর্বভুক। ওমিনিভোরাস কথার অর্থ হচ্ছে কি যারা সব কিছু খায়, তাদেরকে বলা হয় ওমিনিভোরাস। গোট কি সব কিছু খায়? গোট তো, ছাগল তো মাংস খায় না, তাহলে হবে না, কারণ গোট কাউ এরা কি, গোট কাউ এই দুটো হচ্ছে কি, এরা হচ্ছে যে শাকাহারী, এরা সবুজ উদ্ভিদ গাছপালা খেয়ে বেঁচে থাকে, এরা হচ্ছে কি শাকাহারী। অপশন সি দেখো টাইগার, এটাকে বললাম এটা হচ্ছে কার্নিভোরাস বা এরা মাংসশাসী প্রাণী। আর অপশন ডি হচ্ছে কি হিউম্যান, যাকে বলা হয় কি সর্বভুক প্রাণী, কারণ মানুষ হচ্ছে এমন এক প্রাণী যা কিন্তু সব কিছু খায়, মাছ মাংস ঘাস পাতা সবই কিন্তু খায়। তো ঘাস পাতা বলতে গেলে বিভিন্ন ধরনের শাক পাতা খায়, তো এটা সেই জন্য এদেরকে বলা হয় ওমিনিভোরাস, ওমিনিভোরাস হিউম্যান। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্ডো প্যারাসাইট। তো প্যারাসাইট বলতে কি বোঝায় আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা নিজেদের পুষ্টির জন্য অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর ওপরে নির্ভরশীল এবং সে কি করে অন্যের ক্ষতি করে নিজে পুষ্টি সংগ্রহ করে, তাকে বলবো আমরা প্যারাসাইট। অন্যের ক্ষতি করছে, দেখো একটা গাছের ওপরে যখন দেখবে সে হলুদ হলুদ কালারের যে স্বর্ণলতা থাকে, সে কিন্তু কি করে সেই গাছটিকে অনেক ক্ষতি করে, কারণ তার পুষ্টি সে নিজে সংগ্রহ করে নেয়, তাই এটাকে বলা হয় প্যারাসাইট। যেমন আমাদের মানে বলতে পারি যে ভাইরাস হচ্ছে একটা প্যারাসাইট, টোটাল প্যারাসাইট ভাইরাসকে বলা হয়। তো এখানে দেখো প্যারাসাইটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় কি ইন্ডো প্যারাসাইট, একটাকে বলা হয় ইন্ডো প্যারাসাইট, আর একটাকে বলা হয় ইন্ডো প্যারাসাইট, আর একটাকে বলা হয় এক্সট্রো প্যারাসাইট। অর্থাৎ একটাকে বলা হয় অন্ত পরজীবী,
আর একটাকে বলা হয় বহিঃপরজীবী। বাংলাতে বলছে, একটাকে বলছে অন্তঃপরজীবী আর একটাকে বলা হয় বহিঃপরজীবী। এগুলো সংজ্ঞা তো পরীক্ষা আসছে না, উদাহরণগুলো পরীক্ষা আসবে, তাই কোশ্চেনগুলো দেখো। অন্তঃপরজীবী কোনগুলো? আমাদের শরীরের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো মানে আছে সেগুলোকে বলছে কি অন্তঃপরজীবী। আর যেগুলো আমাদের বাইরে আছে, যে সমস্ত প্রাণীগুলো আমাদের বাইরে আছে এবং আমাদের পুষ্টির উপর নির্ভর করে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় কি বহিঃপরজীবী। দেখো এখানে অপশানটা দেখো, এখানে কিছু কি লিচ, লিচ কথার অর্থ কি জোক। তো আমরা জানি জোক কোথায় থাকে? জঙ্গলে থাকে, ঘাসের বনে থাকে। তারা কি করে? বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন ধরনের প্রাণীর গায়ে পায়ে লেগে যায়, তারপরে তাদের রক্ত শুষে খায়। তাহলে এই যে জোক সেটা কি? এটা হচ্ছে এক্সট্রো প্যারাসাইট, অর্থাৎ এটা বহিঃপরজীবী, অর্থাৎ বাইরে থেকে। তারপর হচ্ছে কি লাইস, লাইস মানে উকুন। তো আমরা জানি মাথার কি থাকে? আমাদের মাথায় উকুন থাকে। উকুন তো আমাদের শরীর ভিতরে থাকে না, উকুন আমাদের শরীরের বাইরে থাকে, তাই এটাও হবে আমাদের কি বহিঃপরজীবী। তারপর মস্কিটো, মস্কিটো আমাদের পরজীবী। তো মস্কিটো আমাদেরকে ক্ষতি করে আমাদের রক্ত চুষে খাচ্ছে, তাহলে মস্কিটো কি বাইরে আছে, তো মস্কিটো হচ্ছে কি এক্সট্রো প্যারাসাইট বা হচ্ছে কি প্যারাসাইট। একমাত্র রাউন্ড ওয়ার্ম, দেখো অপশন 4 হচ্ছে রাউন্ড ওয়ার্ম। রাউন্ড ওয়ার্মটা কি? দেখো গোলকৃমি। এটা কোথায় থাকে? এটা কি আমাদের বাইরে থাকে? না, এটা আমাদের থাকে কি আমাদের শরীরের ভেতরে। এটা কোথায় দেখা যায়? আমাদের পাকস্থলী বা অন্ত্রে বা ইন্টেস্টাইনে কিন্তু দেখা যায়। রাউন্ড ওয়ার্ম বা আমরা বলতে পারি যে ট্যাপ ওয়ার্ম, এগুলো ফিতাকৃমি, গোলকৃমি, এগুলো কিন্তু কি যে ইন্ডো প্যারাসাইট। তাই অপশন ডি হবে এটা আমাদের সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্যাপ্রোফাইট। তো এখানে স্যাপ্রোফাইট বলতে কি বোঝায়? এই টার্মটা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। স্যাপ্রোফাইট বলতে বোঝায় যে সমস্ত প্রাণীরা, যে সমস্ত প্রাণী বা যে সমস্ত উদ্ভিদরা মৃত উদ্ভিদ বা মৃত প্রাণী যেখানে থাকে সেখানে জন্মায় এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, তাদেরকে বলা হয় স্যাপ্রোফাইট। যেমন দেখো, একটা জায়গায় যদি খড় পচা বা একটা গাছ পচে যায়, সেখানে কি হয়? ব্যাঙের ছাতা তৈরি হয় বা তৈরি হয় কি মাশরুম তৈরি হয়। তো এগুলোকে বলি আমরা স্যাপ্রোফাইট। সাধারণত স্যাপ্রোফাইটগুলো কি ছত্রাক। স্যাপ্রোফাইট কি ছত্রাক হচ্ছে এক ধরনের স্যাপ্রোফাইট। তো এখানে দেখো কোনটি হচ্ছে কি স্যাপ্রোফাইট পুষ্টি গ্রহণ করে? অ্যামিবা। অ্যামিবা কি? অ্যামিবা হচ্ছে হোমোজোইক। হোমোজোইক অর্থাৎ আমাদের যে পুষ্টির যে পদ্ধতি সেটা হচ্ছে কি হোলোজোইক। হোলোজোইক বলা হয়। ঠিক অ্যামিবার যে পুষ্টি প্রক্রিয়া সেটাকে বলা হয় হোলোজোইক পুষ্টি প্রক্রিয়া। তারপরে দেখো মাশরুম। মাশরুমটা কি? মাশরুম হচ্ছে কি স্যাপ্রোফাইট, অর্থাৎ কি বাঙের ছাতা। তাহলে এই মাশরুমটা কিন্তু স্যাপ্রোফাইটের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। আর প্লাজমোডিয়াম কি? অবশ্য ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। আর মশা কি? মশা অবশ্যই একটা প্যারাসাইট, তাই প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম হচ্ছে এক ধরনের প্যারাসাইট। তাহলে অপশন বি হবে এখানে আমাদের সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর কেমো অটোট্রফস। তো অটোট্রফস কথার অর্থ কি? যে সমস্ত মানে প্রাণী বা উদ্ভিদরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে বলা হয় অটোট্রফস। কী বলে? তাদেরকে বলা হয় কি অটোট্রফস বলা হয়। কিন্তু এখানে দেখো বলা হয়েছে কেমো অটোট্রফস। তো কেমো অটোট্রফস বলতে কি বোঝায়? অটোট্রফসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। কী কী দেখো, একটাকে বলা হয় কেমো অটোট্রফস আর একটাকে বলা হয় ফোটো অটোট্রফস। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, অর্থাৎ সূর্যের আলোকে কাজে লাগিয়ে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় ফোটোট্রফস, যেমন সবুজ উদ্ভিদ। আর কেমো অটোট্রফস বলতে কাদেরকে বোঝায়? যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা, কোনো উদ্ভিদ সাধারণত নয়, সাধারণত এরা প্রাণীরাই হয়ে থাকে কেমো অটোট্রফস। তো যে সমস্ত প্রাণীরা নিজেদের খাবার তৈরি করার জন্য বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে কাজে লাগায়, তাদেরকে বলা হয় কেমো, অর্থাৎ কেমিক্যাল থেকে আসছে কি কেমো অটোট্রফস। অপশান। তাহলে দেখো এখানে কি হচ্ছে, সালফার ব্যাকটেরিয়া। তো সালফার ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় নিজেদের খাবার তৈরি করে? এটা হবে কি কেমো অটোট্রফস। অপশান এ হবে এটার সঠিক আনসার, সালফার ব্যাকটেরিয়া। অপশান বি দেখো সায়ানো ব্যাকটেরিয়া। এরা কি করে? সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাবার তৈরি করে, অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়া এক ধরনের প্রাণী যে কিনা সালোক সংশ্লেষ করতে পারে। অপশান বি হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে। গ্রিন প্ল্যান্টস অবশ্যই সালোক সংশ্লেষ করতে পারে। আর অ্যামিবিয়া, তো প্রথমেই তোমাদেরকে বললাম যে
হোলোজয়িক নিউট্রিশন দেখা যায় অ্যামিবিয়ার মধ্যে। মানুষের মধ্যে কোন ধরনের নিউট্রিশন দেখা যায়? হোলোজয়িক নিউট্রিশন। অ্যামিবার মধ্যেও দেখা যায় কিন্তু হোলোজয়িক নিউট্রিশন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন এ। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ইজ নট অ্যান ইনসেক্টিভোরাস অথবা কার্নিভোরাস প্ল্যান্ট, অর্থাৎ নিচের কোনটি পতঙ্গভুক উদ্ভিদ নয় বা মাংসশাসী উদ্ভিদ নয়। তো শুধুমাত্র প্রাণীরাই কিন্তু মাংস খায় সেটা নয়, উদ্ভিদরাও কিন্তু খায়। তো তার উদাহরণগুলো আমরা দেখব, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। যেমন পিচার প্ল্যান্ট, তো মনে রাখবে পিচার প্ল্যান্ট বলা হয় কি, এরা হচ্ছে কি ইনসেক্টিভোরাস, অর্থাৎ কি তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবে, পিচার প্ল্যান্টের ছবি তোমরা দেখতে পাবে। তারপর হচ্ছে কি ভেনাস ফ্লাই ট্র্যাপ, ভেনাস ফ্লাই ট্র্যাপ। তো ইংরেজি টার্মগুলোই কিন্তু পরীক্ষায় আসে, বাংলা সাধারণত দেয় না, বাংলাতে কোশ্চেন হলেও কিন্তু এই ইংরেজিতে কিন্তু লেখা থাকে। তারপর হচ্ছে কি বাটার ওট। তো এই তিনটে নাম কিন্তু মনে রাখবে, এই তিনটে নাম কি, এই তিনটে নাম হচ্ছে কি, এরা কিন্তু তিনজনই কিন্তু যে তোমার ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। অর্থাৎ ইনসেক্টিভোরাস কেন? কারণ যে সমস্ত জায়গায় মাটিতে নাইট্রোজেনের অভাব রয়েছে, অর্থাৎ যে সমস্ত এলাকায় মাটিতে নাইট্রোজেন নেই, সে সমস্ত উদ্ভিদরা তাদের নাইট্রোজেনের পুষ্টি সরবরাহ করার জন্য প্রাণীদের মানে ট্র্যাপ করে, অর্থাৎ নিজেদের মানে ফাঁদে ফেলে এবং তাদেরকে খেয়ে নেয়। অর্থাৎ খেয়ে নেয় মানে তাদের পুষ্টিকে শোষণ করে নেয়। এটাই হচ্ছে কি ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। তার নামগুলো মনে রাখবে কি, পিচার প্ল্যান্ট, ভেনাস ফ্লাই ট্র্যাপ এবং হচ্ছে কি বাটার ওট। এই তিনটে নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি মনে রাখবে। তাহলে এখানে আমাদের আনসার হবে কি কাসকুটা বা প্যারাসাইট। কেন? কাসকুটা হচ্ছে এক ধরনের প্যারাসাইট উদ্ভিদ। কাসকুটাকে আমরা যেটা বলি স্বর্ণলতা, এরা এক ধরনের প্যারাসাইট উদ্ভিদ। তাহলে এখানে আমাদের আনসার হবে কাসকুটা, কারণ এখানে আমাদের আনসারে নট বলেছে, অপশান ডি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ইজ এ প্যারাসাইট প্ল্যান্ট, নিচের কোনটি প্যারাসাইট প্ল্যান্টের মধ্যে পড়ছে? অপশান দিয়েছে কাসকুটা, মানি প্ল্যান্ট, ক্যাকটাস আর নান অফ দিস অ্যাবভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান এ। কী হবে? অপশান এ কাসকুটা। কারণ আমি এর আগে তোমাদের বারবার বলছি কাসকুটা হচ্ছে এক ধরনের একটা প্যারাসাইট উদ্ভিদ। ওকে, অপশান এ হবে এটার সঠিক আনসার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সোর্স অফ এনার্জি ইন আওয়ার বডি, নিচের কোনটি আমাদের শরীরের শক্তির উৎস নয়? এর আগে বলেছি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থেকে ক্যালোরিফিক ভ্যালু কত? 4। কার্বোহাইড্রেটের ক্যালোরিফিক ভ্যালু আমরা জানি কত? 4। আর গ্লুকোজ, গ্লুকোজটা কি অবশ্যই কার্বোহাইড্রেট, তাহলে এরাও 4। আর ফ্যাটের কত? ফ্যাটের হচ্ছে 9। আর মিনারেলস, মিনারেলস থেকে কোনো রকমের শক্তি কিন্তু উৎপাদন হয় না, তাই এটা আমাদের সঠিক আনসার হবে কি অপশন ডি, মিনারেলস। তারপরে কোশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ফর আওয়ার বডি, আমাদের শরীরে এনার্জির জন্য প্রধান উৎস কোনটি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস। তো আমরা কি বললাম এখানে? বললাম যে এখানে যে তিনটে অপশন রয়েছে, এই তিনটে অপশন থেকে কিন্তু কি তৈরি হয়? শক্তি উৎপাদন হয়। কিন্তু আমাদের শরীরের শক্তি উৎপাদন সব থেকে বেশি হয় কোথা থেকে? কার্বোহাইড্রেট থেকে। কোথা থেকে? কার্বোহাইড্রেট থেকে। কিন্তু ক্যালোরিফিক ভ্যালু বেশি কার? সব থেকে ফ্যাটের। এটা মূলত ফ্যাটের কিন্তু ক্যালোরিফিক ভ্যালু বেশি, তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন এ। তারপর নেক্সট কোশ্চেন বলা হচ্ছে প্রাইমারি সোর্স অফ কার্বোহাইড্রেট। তাহলে প্রাইমারি সোর্স অফ কার্বোহাইড্রেট কাকে বলা হয়? মেরিন অর্গানিজম। তো মেরিন অর্গানিজম বলতে কী বোঝে? দেখো, মেরিন অর্গানিজম বলতে বোঝায় সামুদ্রিক বিভিন্ন প্রাণী, অর্থাৎ সামুদ্রিক প্রাণী থেকে কার্বোহাইড্রেট। তারপর বলছে প্ল্যান্ট, উদ্ভিদ। তো দেখো উদ্ভিদ, যেহেতু আমরা প্ল্যান্টস, দেখো আমরা কিন্তু প্রতিদিন দৈনন্দিন খাবারের চাটে কিন্তু আমরা বেশিরভাগটাই প্রাণীজ থেকে কিন্তু উদ্ভিজ্জ খাবার খাই। যেমন আমরা চাল খাচ্ছি, গম খাচ্ছি, আটা খাচ্ছি, বিভিন্ন সবজি খাচ্ছি, প্রতিটাই কিন্তু সবুজ উদ্ভিদজাত পুষ্টি। আর ক্রুড অয়েল তো হবেই না। তাহলে দেখো এখানে আমাদের কি আনসার হবে? প্ল্যান্ট হবে অ্যান্সার। কারণ আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কী করে? নিজেদের শরীরে কিন্তু কার্বোহাইড্রেট উৎপন্ন করে, আর ওই সমস্ত সবুজ উদ্ভিদকে আমরা খেয়ে কিন্তু বেঁচে থাকি। তাই প্রাইমারি সোর্স অফ কার্বোহাইড্রেট আনসার হবে কি? আনসার হবে অপশন বি, প্ল্যান্ট। এবার দেখো এখানে কিন্তু আমরা আলোচনা করব কি কার্বোহাইড্রেটের বিভিন্ন ভাগ, অর্থাৎ কার্বোহাইড্রেট কয় প্রকার, কী কী, এইগুলো। দেখো কার্বোহাইড্রেটকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় মনোস্যাকারাইড, একটাকে বলা হয় অলিগোস্যাকারাইড, আর একটাকে বলা হয় পলিস্যাকারাইড। তো এইগুলো কিন্তু বাংলায় ইংরেজি কিন্তু একই টার্ম,
আমি বারবার বলছি বায়োলজির ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে বাংলা ইংরেজি বলে কিছুই হয় না। তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের বৈশিষ্ট্যগুলো কী কী দেখো। সিম্পল কার্বোহাইড্রেট, সব থেকে অতি সরল কার্বোহাইড্রেটের নাম কি, সেটা হচ্ছে কি মনোস্যাকারাইড। সব থেকে অতি সরল কার্বোহাইড্রেটের নাম হচ্ছে মনোস্যাকারাইড। এরা কিন্তু জলে দ্রবণ হয়ে যায়, অর্থাৎ এরা কিন্তু জলে কিন্তু মিশে যায়। যেমন দেখো আমরা যে চিনিটা খাই, সেই চিনিটা তো সুগার, তো সেই চিনিটা কিন্তু আমাদের জলে মিশে যায়, তাই এটা কি মনোস্যাকারাইড। তাহলে সুইট ইন টেস্ট, সুইট ইন টেস্ট, এরা কিন্তু স্বাদে কিন্তু মিঠা, অর্থাৎ এদেরকে খেতে মিষ্টি লাগে। আর সিম্পল সুগার, একে বলা হয় কি সিম্পল সুগার, অর্থাৎ একে কি বলা হয়, মনোস্যাকারাইডকে কি বলা হয়, সুগার বলা হয়। মনোস্যাকারাইডকে সুগার বলা হয়। তারপরে চলে আসি এখানে আমরা, তারপর এখানে বলছে কি অলিগোস্যাকারাইডের মধ্যে কী কী বৈশিষ্ট্য পাবো দেখো। কম্পোজ অফ মনোস্যাকারাইড ইউনিট, অর্থাৎ কি দুই বা ততোধিক, ভালো করে বুঝতে হবে, দুই বা ততোধিক মনোস্যাকারাইড মিলে তৈরি হচ্ছে কি অলিগোস্যাকারাইড। দুই বা ততোধিক মিলে তৈরি হচ্ছে কি অলিগোস্যাকারাইড তৈরি হচ্ছে। আর এই অলিগোস্যাকারাইডের মধ্যে রয়েছে কারা কারা দেখো। অলিগোস্যাকারাইডের মধ্যে রয়েছে 2 অণু থেকে, কি বললাম, 2 অণু থেকে 10 অণু পর্যন্ত, 2 অণু থেকে 10 অণু পর্যন্ত যদি মনোস্যাকারাইড থাকে, অর্থাৎ 2 থেকে 10টা মনোস্যাকারাইড মিলে তৈরি হয় কি অলিগোস্যাকারাইড। 2 দিয়ে তৈরি হলে হবে কি ডাইস্যাকারাইড, 3টে দিয়ে তৈরি হবে কি ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, হেক্সটোন স্যাকারাইড, এরকম করে নাম চলে যাবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে তৈরি হলে ডাইস্যাকারাইড, তো আমাদের পরীক্ষায় শুধুমাত্র ডাইস্যাকারাইডটাই পরীক্ষায় আসে, তো আমরা ডাইস্যাকারাইড সম্পর্কেই জানবো। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এরাও কিন্তু জলে কিন্তু দ্রবীভূত হয়ে যায়, এরাও কিন্তু স্বাদে কিন্তু মিষ্টি, এবং একে বলা হয় কি সুগার, একেও কিন্তু সুগার বলা হয়। তারপর চলে আসি আমরা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে আমরা কি কি পাবো দেখো। কম্পোজ অফ হচ্ছে কি মোর দ্যান 10 কিছু কি মনোস্যাকারাইড, 10টার বেশি যদি মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে বলবো আমরা পলিস্যাকারাইড। অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত হচ্ছে কি অলিগোস্যাকারাইড, আর 10-এর বেশি হলে হবে কি পলিস্যাকারাইড। এরা কিন্তু জলে কিন্তু দ্রবীভূত হয় না, এরা কিন্তু জলে কিন্তু দ্রবীভূত হয় না, অর্থাৎ ওয়াটার ইনসলিউবল। আর এরা কিন্তু মিষ্টি না, এরাও কিন্তু মিষ্টি না, খেতে কিন্তু মিষ্টি না। যেমন রুটি, আমরা কি খাই, রুটি খাই, তো রুটি কি মিষ্টি না, মিষ্টি না। তো হ্যাঁ বলতে পারো যে আমরা যখন রুটি চিবোই তখন তো মিষ্টি লাগে, হ্যাঁ ঠিক বলেছো। যখন আমরা একটা রুটি খাই তখন রুটিটা কিন্তু মিষ্টি না। যখন আমরা রুটিটা মুখের মধ্যে রাখি এবং মুখের মধ্যে আমাদের কি রয়েছে, কার্বোহাইড্রেট কি রয়েছে, মল্টোজ রয়েছে, উৎসেচক রয়েছে, কি উৎসেচক, যার নাম হচ্ছে মল্টোজ। মল্টোজটা কি কার্বোহাইড্রেট, মল্টোজের কাজ হচ্ছে কার্বোহাইড্রেটকে ভেঙে ফেলা, সরল কার্বোহাইড্রেটে পরিণত করা। সেই মল্টোজ যখন আমাদের এই মানে পলিস্যাকারাইডকে ভেঙে ফেলে, পলিস্যাকারাইড কি রুটি পলিস্যাকারাইড, সেই পলিস্যাকারাইডকে যখন ভেঙে ফেলে তখন কিন্তু সেটা গ্লুকোজে পরিণত হয়, কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়, যার ফলে সেটা খেতে কিন্তু আমাদের মিষ্টি লাগে, বুঝেছো। এবার দেখো যত আমরা মুখে চিবোই তত কিন্তু আমাদের খাবার কিন্তু বেশি স্বাদ লাগে, কেন, কারণ কার্বোহাইড্রেট ভেঙে গিয়ে সুগারে পরিণত হয়, তাই এটা। তো আরেকটা প্রশ্ন পরীক্ষা আছে, কার্বোহাইড্রেট আমাদের শরীরে কোথায় সংশ্লেষিত হয়, অর্থাৎ আমাদের শরীরে কোথায় কার্বোহাইড্রেট ভাঙে, তাহলে এটার আনসার হবে আমাদের মুখমণ্ডলে। আমরা খাবার খাই, সেই খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মুখের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটটা ভেঙে যায়, তাই এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো বলছে ডু নট কল্ড সুগার, একে কিন্তু আমরা সুগার বলি না, তাহলে কি পলিস্যাকারাইডকে আমরা কিন্তু সুগার বলি না। তারপরে নেক্সট দেখো এখানে বলছে অলিগোস্যাকারাইড এবং পলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড এই দুটো কি হয়, ভেঙে যায়, এই দুটো বিভিন্ন বিক্রিয়ার ফলে ভেঙে গিয়ে কি তৈরি করে, সিম্পল কার্বোহাইড্রেট প্রদান করে। তাহলে কি বললাম, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড ভেঙে গিয়ে তৈরি করে কি সিম্পল কার্বোহাইড্রেট তৈরি করে। এবার তারপর দেখব কি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মিনস কি, মনোস্যাকারাইড হচ্ছে দুই প্রকার। মনোস্যাকারাইডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় কি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বলা হয়, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বলা হয়, আর একটাকে বলা হয় পলিহাইড্রক্সি কিটোন বলা হয়। অর্থাৎ কি মনোস্যাকারাইডের দুটো গ্রুপ রয়েছে, একটাকে বলা হয় কি অ্যালডিহাইড গ্রুপ, আর একটাকে বলা হয় কিটোন গ্রুপ। এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। তো এখানে আমরা কি দেখলাম যে মনোস্যাকারাইডের দুটো গ্রুপ রয়েছে, একটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ আর একটাকে বলা হয় কিটোন গ্রুপ। আর অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড এই দুটো কিন্তু ভেঙে তৈরি হয় কি মনোস্যাকারাইডে পরিণত হয়। তারপরে দেখো এখানে বলা হয়েছে কার্বোহাইড্রেট আর পলিহাইড্রক্সি।
তাহলে এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এটা মনে রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কি বলা যায় দেখো, কার্বোহাইড্রেট আর পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা বলা হচ্ছে কি পলিহাইড্রক্সি কিটোন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন দেয় যে কার্বোহাইড্রেট ভেঙে আমরা কি পাই, कार्बोहाइड्रेट भेंगे बा टूटने के बाद क्या मिलता है। तो कार्बोहाइड्रेट भेंगे जाओयार परे कि पाई आमरा, तो कि पाई पलिहाइड्रक्सि अ্যালডিহাইড अथवा पलिहाइड्रक्सि कीटोन आमरा किन्तु पेये थाकि। तारपर आमरा देखबो कार्बोहाइड्रेट आर दैट कम्पाउंड हुइच गिव पलिहाइड्रेट অ্যালডিহাইড एवं पलिहाइड्रक्सि कीटोन आमरा पेये थाकि। ताहले এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে ভালো করে একটু মনে রাখতে হবে। এখান থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে যে কার্বোহাইড্রেট ভেঙে দেওয়ার পরে আমরা কি পাই, কার্বোহাইড্রেট ভেঙে দেওয়ার পরে আমরা কি অ্যালডিহাইড পাই আর একটা পাই পলিকিটোন পাই। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন রেখেছে কেমিক্যালি ওয়াল কার্বোহাইড্রেট আর। তাহলে মানে রাসায়নিকভাবে আমরা কার্বোহাইড্রেটকে কি বলতে পারি, একটা কি বলতে পারি আমরা জানলাম কি একটা যে অ্যালডোজ গ্রুপ আর একটা যে কিটোন গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ আর একটা কিটোন গ্রুপ। তো অ্যালডিহাইড মানে কি অ্যালডোজ আর একটা যে কিটোন। তাহলে অপশান এ হবে এটার আমাদের সঠিক আনসার, অপশান এ হবে এটার সঠিক আনসার, অ্যালডোজ এবং কিটোন। তো এই ধরনের পরীক্ষায় কিন্তু প্রশ্ন বিগত বছর এসেছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে ড্যাশ ইজ নট ইসেনশিয়াল এলিমেন্ট ফর কার্বোহাইড্রেট, নিচের কোনটি কার্বোহাইড্রেটের এলিমেন্ট বা উপাদান নয়। তো আমরা জানি কি কার্বোহাইড্রেট কীভাবে লিখে C6 H12O6, এটা কি কার্বোহাইড্রেটের সংকেত। তাহলে কি কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন এ হবে সঠিক আনসার কি নাইট্রোজেন। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে কি থাকে না, কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের নাইট্রোজেন থাকে না, কি থাকে কার্বন থাকে, হাইড্রোজেন থেকে অক্সিজেন থাকে। প্রশ্ন এখান থেকেও হতে পারে যে কার্বোহাইড্রেটের মধ্যে অর্থাৎ গ্লুকোজের মধ্যে কার্বনের পরমাণুর সংখ্যা কয়টি, কার্বনের মধ্যে পরমাণুর সংখ্যা হচ্ছে 6টি, আর হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 12টা, অক্সিজেনের পরমাণুর সংখ্যা 6টি। এগুলোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপরে কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে ইন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন আর দা হচ্ছে কি দ্য রেশিও অফ, অর্থাৎ আমরা দেখি সংকেতটা লিখি তাহলে পরিষ্কার হবে C6H12O6। এখানে আমাদের জিজ্ঞেস করছে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের কত হবে, কার্বোহাইড্রেট অক্সিজেন আছে কটা আর হাইড্রোজেন আছে কটা, হাইড্রোজেন আছে 12টা, তাহলে 12টা লিখলাম, আর অক্সিজেন আছে কটা, অক্সিজেন আছে আমাদের 6টা, তার মানে এটা হবে 2:1, 2:1 হবে আনসার, অপশন বি হবে এটা আমাদের সঠিক আনসার 2:1। ওকে, তো এবার তোমাদেরকে যদি জিজ্ঞেস করে কার্বন এবং হাইড্রোজেনের কত 2:1 হবে, এবং তিনটের যদি জিজ্ঞেস করে 1:2:1 হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে সিম্পল কার্বোহাইড্রেট হুইচ আর সলিউবল ইন ওয়াটার অ্যান্ড সুইট ইন টেস্ট, অর্থাৎ খুবই সাধারণ মানের একটি কার্বোহাইড্রেট যেটি স্বাদে মিষ্টি এবং জলে কিন্তু দ্রবীভূত হয়ে যায়, তাকে আমরা কি বলি, স্যাকারাইড, সুগার, রিডিউসিং সুগার আর ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা কি জানলাম যে সুগার কাকে বলা হয়, যাকে বলা হয় মনোস্যাকারাইড, এবং হচ্ছে কি মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডকে আমরা কি বলি, সুগার বলি। তাহলে এটা আমাদের সঠিক আনসার হবে কি অপশন বি, সুগার। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ইজ নট এ টাইপ অফ কার্বোহাইড্রেট, নিচের কোনটি কার্বোহাইড্রেটের উদাহরণ নয়। এখানে বলা হয়েছে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, নান অফ দিস অ্যাবভ। তাহলে এখানে আমাদের আনসার হবে কি অপশন ডি, নান অফ দিস অ্যাবভ। কারণ আমরা জানি যে কার্বোহাইড্রেটকে 3টি ভাগে ভাগ করা হয়, মনোস্যাকারাইড, পলিগোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড। তাহলে নান অফ দিস অ্যাবভ হবে আমাদের এখানে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট অর সুগার ইজ, সব থেকে সাধারণ কার্বোহাইড্রেট বা চিনি বলতে কাকে বোঝা হয়, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে এর আগেই বললাম সব থেকে সিম্পল কার্বোহাইড্রেট বলা হয় কাকে, মনোস্যাকারাইডকে, সব থেকে সিম্পল কার্বোহাইড্রেট বলা হয় কাকে, মনোস্যাকারাইডকে বলা হয় সিম্পল কার্বোহাইড্রেট। অপশান এ হবে এটা আমাদের সঠিক আনসার। নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মনোস্যাকারাইড, নিচের কোনটি মনোস্যাকারাইড, গ্লুকোজ, গ্ল্যাকটোজ এবং ম্যানোজ, অল অফ দিস অ্যাবভ। তাহলে এখানে আমাদের আনসার হবে কি অল অফ দিস অ্যাবভ। তাহলে এই যে তিনটে নাম দেওয়া হয়েছে, তিনটে নাম কিন্তু ভালোভাবে মুখস্থ রাখতে হবে যে সিম্পল কার্বোহাইড্রেট বা কি মনোস্যাকারাইড বলা হয় কোনগুলোকে, গ্লুকোজ, গ্ল্যাকটোজ এবং ম্যানোজ, এই তিনটেকেই বলা হয় কি মনোস্যাকারাইড। এই উদাহরণগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে।
নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কিটোন, নিচের কোনটি কিটোন গ্রুপের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা দেখলাম মনোস্যাকারাইডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা বলা হয় কি অ্যালডিহাইড বলা হয়, আর একটা বলা হয় কিটোন বলা হয়। তাহলে দুটো গ্রুপ আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আর একটা কিটোন গ্রুপ। তাহলে এখানে প্রশ্ন, নিচের কোনটি কিটোন গ্রুপের মধ্যে পড়ছে, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে কি সব থেকে কিটোন গ্রুপের মধ্যে পড়ছে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে যে চারটে অপশন দেওয়া হয়েছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এবং গ্লুকোজ, এই তিনটে অপশন কি এই তিনটে অপশন পড়ছে কার মধ্যে, অ্যালডিহাইডের মধ্যে পড়ছে। তাহলে এইখান থেকে তোমরা এই উদাহরণগুলো মনে রাখতে পারবে। অ্যালডিহাইডের উদাহরণ হচ্ছে কি রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এবং গ্লুকোজ। আর কিটোন হচ্ছে কি ফ্রুক্টোজ। শুধুমাত্র ফ্রুক্টোজের নামটাই তোমরা মনে রাখলে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। আর এখানে যে চারটে উদাহরণ দেওয়া হয়েছে, চারটে উদাহরণ কিন্তু মনোস্যাকারাইডের উদাহরণ। এটাও মনে রাখতে হবে মনোস্যাকারাইডের উদাহরণ, কারণ মনোস্যাকারাইডকে তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা বলে কিটোন গ্রুপ, একটা অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এরা যদি কিটোন বা অ্যালডিহাইড গ্রুপের ভাগ হয় তাহলে অবশ্যই এরা মনোস্যাকারাইডের ভাগ। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ প্রত্যেকটাই কিন্তু মনোস্যাকারাইড। তারপরে কোশ্চেন দেখো, বলছে ওয়াল মনোস্যাকারাইড আর, সমস্ত মনোস্যাকারাইড হলো কি সুইট ইন টেস্ট, তারা মিষ্টি অর্থাৎ স্বাদে মিষ্টি, ওয়াটার সলিউবল সুগার। তাহলে আমরা এর আগেই পড়লাম যে মনোস্যাকারাইড মানে কি তারা মিষ্টি হবে ও জলের দ্রব্য হবে এবং সুগার হবে। তাই এটাই আমাদের সঠিক আনসার অপশন ডি সবকটি। অপশন ডি হবে এটা আমাদের সঠিক আনসার সবকটি। ওকে বন্ধুরা, এই ছিল আমাদের ফার্স্ট পার্টের প্রথম 20টা প্রশ্ন। আমরা সেকেন্ড পার্টে আরও 20টা করে আলোচনা করব। টোটাল আমরা প্রায় 150 থেকে 200টা কোশ্চেন এই টপিকের ওপর আলোচনা করব, যার ফলে কিন্তু আমাদের এই টপিকটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে এবং এই টপিকের বাইরে কিন্তু আর কোশ্চেন থাকবে না আশা করা যায়। ওকে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।